বাবা বলতেন আমরা যখন কোনো পরিস্থিতি থেকে দূরে যেতে চাই তখন সেটাকে পালিয়ে যাওয়া বলা ভুল। আমাদের মন নাকি তখন ছুটি চায়, অল্প সময়ের বিরতি, তারপরের লড়াইয়ে ফেরার আগের বিরতি। সুনন্দদা এভাবেই কথা বলতো, আর কথা বলতে বলতে এভাবেই তোর মতনই সুনন্দদার চোখগুলো স্বপ্নে ভিজে যেত। কাল তোর জন্য প্যাড, গ্লাভস, প্যাড সব কিনে আনি, তারপর ঠান্ডা মাথায় গিন্নিকে সামনে বসিয়ে বলবো, সুতপা চোখ তুলে তাকাও, তাকিয়ে দেখো তোমার চোখের সামনে দাঁড়িয়ে আছে ইন্ডিয়ান ক্রিকেট টিমের ভবিষ্যৎ খেলোয়াড়। আচ্ছা উমা, এই যে আমি বাড়ি ফিরলাম, তোর মুখোমুখি হলাম, মা দুর্গার ভাসান হয়ে গেল, আর আমার উমার সাথে সাক্ষাৎ হলো, এটাকে তুই কি বলবি? কি বলবো? উপরওয়ালার ইশারা। মানে হলো গিয়ে মা দুর্গার নিশ্চয়ই কিছু একটা প্ল্যান করে রেখেছে, না হলে আমাকে এই সময় এই বাড়িতে টেনে আনে? আমি কিছুই বুঝতে পারলাম না মিজকা। দেখ উমা, আমাদের তো অনেকগুলো ক্রিকেট একাডেমি আছে, সেখানে বড় বড় কোচেরা প্র্যাকটিস করে, তুই ওখানে গিয়ে প্র্যাকটিস করবি, ট্রেনিং নিবি আর ক্রিকেট খেলবি। দেখিস সুনন্দদার স্বপ্ন পূরণ এবার হবেই, তুই একজন বড় ক্রিকেটার হবি, তুই ইন্ডিয়ার টিমে খেলবি। না না মিজকা, এই কথা আপনি আর কখনো আমার সামনে বলবেন না। ওই খেলার নাম আমার উচ্চারণ করাও বারণ। উমা, আমার এই খেলা অনেক সর্বনাশ করেছে আমাদের পরিবারের। আমার মা মনে করে আমার বাবার চলে যাওয়ার জন্য আমার এই খেলাই দায়ী। আমার বাবা সেদিন আমার খেলার জন্য কিটস কিনতে গেছিল, কষ্ট করে জমানো টাকা দিয়ে আমার খেলার জন্য ব্যাট, গ্লাভস, হেলমেট, যাতে আমি ভালো করে খেলতে পারি, যাতে আমি সেফ থাকি। কিন্তু সেই যে গেল, আর ফিরে এলো না। বাবাও দূরে চলে গেল, আমিও খেলাটাকে দূরে সরিয়ে দিলাম। সেই দিনের পর থেকে আর কোনোদিনও খেলবো বলে ব্যাট হাতে তুলে নিইনি। আমি আমার মাকে কথা দিয়েছি আর কোনোদিনও আমি অভিশপ্ত ক্রিকেটের দিকে ফিরে যাব না। তুই যে বলছিস ফিরে যাবি না, কিন্তু তোর এই দু চোখ তো অন্য কথা বলছে মা। তোর নিজের খেলা দেখে তোর এই দু চোখে জল চলে আসতো না তাহলে? না না মেজকা, ওটা তো কয়েক মুহূর্তের আবেগ, ওটা সত্যি না। সত্যি তো এটাই যে স্বপ্নটা আমি আর বাবা একসঙ্গে দেখেছিলাম, সেটা বাবা চলে যাওয়ার সাথে সাথে মিথ্যে হয়ে গেছে। তোমার সুযোগ কিন্তু জীবনে বারবার আসে না, আর এই সুযোগটাকে তুই হারাস না মা। সুযোগ হারাইনি তো, এই যে আলিয়া ম্যাডামের অ্যাসিস্ট্যান্টের কাজটা পেয়েছি, যা মাইনেতে কাজে লেগেছি, তাতে আমি ঠিক আমার পরিবারের পাশে দাঁড়াতে পারবো। আর খেলা? আমি আপনার কাছে হাত জোড় করে অনুরোধ করছি মিজকা, আমি যে কোনো খেলায় ক্রিকেট খেলেছি এটা আপনি বাড়ির কাউকে বলবেন না, কোনোদিনও বলবেন না। উমা, তুই কি ভেবে বলছিস? খুব ভেবে বলছি। অনেক কিছু ভাবতে হচ্ছে যে এখন আমাকে। সামনেই আমার দিদির বিয়ে, তার জন্য অনেক টাকার প্রয়োজন। সেসব টাকা আমাকে জোগাড় করতে হচ্ছে, অনেক ধার আছে, সেগুলোও শোধ করতে হবে। এখন যদি এই চাকরিটা আমার চলে যায় না, আমি খুব বড় বিপদে পড়ে যাব। আচ্ছা, তুই এই কথা কেন ভাবছিস যে এই বাড়ির কাউকে খেলার কথা বললে তুই বিপদে পড়বি? এই বাড়ির মানুষেরা তো ক্রিকেটকে সম্মান করে রে উমা। আমাদের ক্রিকেট একাডেমি রয়েছে, প্রিমিয়ার লিগের টিম রয়েছে। উমা, তুই তো নিজের চোখের সামনে দেখছিস ক্রিকেটকে সবাই সম্মান করে বলে আলিয়ার মতন একজন ক্রিকেটারকে নিজের বাড়ির বউ করে আনতে চাইছি সবাই। আমি ক্রিকেট নিয়ে একটা কথাও শুনতে চাই না মেজকা। আপনার মতো এত বড় একজন ক্রিকেটার আমার ভালো চেয়েছেন, এটাই তো আমার কাছে অনেক বড় প্রাপ্তি। আপনার সামনে শ্রদ্ধায় আমার মাথা মতো হয়ে আসছে। ধরে নিন ক্রিকেটের উপর আমার খুব রাগ, তাই দয়া করে আমাকে আর ক্রিকেটের দিকে টেনে নিয়ে যাবেন না, নিয়ে যাবেন না।
কি বলবো, যে মেয়ের সঙ্গে একটা ছেলের বিয়ে হবে তার সঙ্গে ঘনিষ্ঠ হতে চাওয়াটাই তো সবার কাছে নর্মাল। কিন্তু কিন্তু আমার এরকম অস্বস্তি হচ্ছে কেন? মনে হচ্ছে ওর ছোঁয়াটা নোংরা, ভালোবাসা নেই, সম্মান নেই, শুধু শুধু শরীরের চাহিদা। না 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 না, আমি পারছি না সহ্য করতে, আমি আমি সহ্য করতে পারছি না। আলিয়া, হবে হবে আলিয়া। আলিয়া, আর ইউ ওকে? ইয়েস স্যার, আই এম ফাইন। ম্যাডামের কোমরে কি এখনো ব্যথা লাগছে খেলতে গিয়ে? আলিয়া, আর ইউ ওকে? কোনো কিছু নিয়ে আনকমফোর্টেবল ফিল করছো? না না স্যার, আই এম ফাইন, আই এম অ্যাবসলিউটলি ফাইন। তাহলে এত বল মিস করছো কেন আলিয়া? আলিয়া, কনসেন্ট্রেট করো। ইয়েস স্যার, আই এম ট্রাইং। আলিয়া, কাম অন আলিয়া। ম্যাডামকে দেখে তো মনে হচ্ছে খুবই ব্যথা করছে। কাল শিখ দিয়েও সারলো না, তার মানে চোটটা গভীরে লেগেছে। এর মধ্যে খেললে তো ব্যথা আরো বাড়বে। কাম অন আলিয়া। আলিয়া, কি হলো? আলিয়া, আপনার ব্যথা লাগলো কোথায় দেখি? আলিয়া, চোট লাগলো না পুরনো চোট ছিল? আমি তো বুঝতে পারছি না, দুদিন পরেই ম্যাচ, তুমি খেলবে কি করে? না না স্যার, আমি একদম ঠিক আছি, আমি অ্যাবসলিউটলি ফাইন, আপনি টেনশন করবেন না। এই, তুমি এখানে এসেছো কেন? হ্যাঁ, আমি বলেছি তোমাকে আসতে? আমি বলেছি তোমাকে নেটের ভেতর ঢুকতে? বলিনি তো? তাহলে কেন পাকামি মেরে এসেছো? যাও যাও, এখান থেকে বেরিয়ে যাও। ডিসকাস্টিং। এই আলিয়া ওর অ্যাসিস্ট্যান্টের সাথে কি খারাপ ব্যবহার করে না? খুব মায়া লাগে মেয়েটাকে দেখে। ওই আস্তে কথা বল, আলিয়া শুনলে না এক্ষুনি খ্যাক খ্যাক করবে। আমি কি ওকে ভয় পাই নাকি? আমাকে এরকম ইনসাল্ট করলে না, দুদিনে আমি চাকরিটা ছেড়ে চলে যেতাম। ব্যথাটা তো ভালোই করছে, মুশকিলে পড়লাম তো। এটা নিয়ে তো খেলতে অসুবিধা হচ্ছে আমার। পুরো একটা ম্যাচ খেলবো কি করে আমি? দেখেই তো লোকে বুঝে যাবে যে আমার চোট আছে। কি করব? বাদ দিয়ে দেয় যদি ম্যাচ থেকে? কেমন প্র্যাকটিস চলছে আলিয়া? গুড। স্যারকে জিজ্ঞেস করুন। কি মনে হচ্ছে? ভালোই ভালোই তো রান নিচ্ছে। ভালো রান নেওয়া খুব দরকার। পরশুর ম্যাচটা তোমার জন্য খুব ইম্পর্টেন্ট আলিয়া। ইস্টার্ন রিজন থেকে ম্যাক্সিমাম 2 কি 3 জনকে নেওয়া হবে। হ্যাঁ, তোমার নাম প্রথম দিকেই আছে, কিন্তু লাস্ট 6 মান্থসে তোমার পারফরমেন্স খারাপ হওয়ায় নানা কথা উঠছে। সিলেক্টররা ভাবছে তুমি অফ ফর্মে আছো, তাই পরশুর ম্যাচটা দুর্দান্ত খেলতে হবে, না হলে কিন্তু তোমার সিলেক্ট হওয়ার চান্স অনেকটা কমে যাবে। কি মিস্টার মিত্র? একদম আলিয়া, খুব ভালো করে খেলতে হবে কিন্তু। চিন্তা করবেন না, পরশুর ম্যাচে আমি এমন পারফর্ম করব যে সবাই বুঝবে আলিয়া বোস এখনো ফুরিয়ে যায়নি।
সবে শুরু করেছে। ভারতীয় মহিলা ক্রিকেটে সর্বোচ্চ স্থানটা একদিন আমি দখল করব। বুঝেছেন মিস্টার মিত্র? দেখে নেবেন আপনারা। মেজো কাকু তো এখন বসার ঘরে আড্ডা মারছেন, এক্ষুনি হয়তো আসার চান্স নেই। এই ঘরেই কোথাও আছে ডিভিডিটা, আমাকে খুঁজে বের করতেই হবে। দেখতে হবে যে উমা কেমন খেলে। মেজো কাকু যতটা বলেছিলেন ততটাই যদি ভালো খেলে উমা, তাহলেই আমার প্ল্যানটা সাকসেসফুল হওয়া সম্ভব। যদিও রিস্ক থেকে যাবে, তবুও এই মুহূর্তে এটাই আমার কাছে ওয়ে আউট। এটার উপর নির্ভর করছে যে তোমাকে টাকাটা দেওয়া যাবে কি যাবে না। মেচকা, মেচকা, আওয়াজ শুনলাম মনে হলো। ডিভিডি পাওয়ার এক্সাইটমেন্টে জোরে বন্ধ করে ফেলেছি ড্রয়ারটা। এনিওয়েজ, দেরি হয়ে যাচ্ছে। তুই তো বেরিয়েছিলিস, তুই ফিরে এলি আবার? আর বলো না মিষ্টি বৌদি, এত রকম ঝামেলার মধ্যে আছি না, নিজের কাজই ভুলে যাই। জানো, মেদিনীপুরে বন্যা হয়েছে, বাচ্চা ছেলে মেয়েগুলোর বই খাতা ভেসে গেছে, ওদেরকে বই দিতে যাচ্ছিলাম। আর আমি তো ভুলাক্কার না, বইয়ের বান্ডিলটা নিয়ে তো ভুলে গেছি। আসি আমি। হ্যাঁ দাঁড়া, ভালোই হয়েছে তুই এসেছিস। আমার তোর সাথে কিছু কথা আছে একান্তে। কি ব্যাপার বলো তো মিষ্টি বৌদি, টোনটা সিরিয়াস সিরিয়াস কেন লাগছে? দেখো, বিয়েটা নিয়ে কিন্তু এবার তোকে সিরিয়াসলি ভাবতে হবে। না, আমি বুঝতে পারছি যে তোর কোথাও একটা কনফিউশন হচ্ছে, দেখ সেটা তো হতেই পারে, কিন্তু এই বিষয়টা নিয়ে তুই মায়ের সাথে কথা বল, আই এম শিওর তুই একটা সলিউশন পেয়ে যাবে। দেখ, তোর আর আলিয়ার সম্পর্কটা কিন্তু একটা ওপেন সিক্রেট। শুধু পরিবারে আমরা জানি এমনটা নয়, কিন্তু মিডিয়া থেকে শুরু করে মানুষজন সবাই জানে যে অভিমন্যু আচার্য আলিয়া বোসকে বিয়ে করতে চলেছে। এখন যদি তুই বিয়েটা এড়িয়ে যেতে চাস, সেটা কিন্তু তুই পারবি না। পারবো মিষ্টি বৌদি, পারবো, তুমি এত টেনশন করো না। আসলে তুমি অভির ক্ষমতার ব্যাপারে জানো না, বুঝলে? অভি সবসময় আর কি ভালো লাগে না, এটা কিন্তু একটা সিরিয়াস ম্যাটার। দেখ, আলিয়া বোস কিন্তু যে সে কারোর মেয়ে নয়, ওর বাবার কিন্তু অনেক ক্ষমতা হবে, সেটা তুই খুব ভালো করে জানিস। এখন যদি তুই বিয়েটা এড়িয়ে যাস, তাহলে কিন্তু তুই সমস্যায় পড়বি। আমি তোর ভালোর জন্য কথাগুলো বলছি। মিষ্টি বৌদি, কোনো সমস্যা ক্রিয়েট হবে না। আর শোনো না, এইসব ব্যাপারে আমি এখন ভাবতেই চাইছি না। আর একটা কথা বলো তো, কে বলেছিল আমার বিয়ে ফিক্স করতে? এবার যারা ফিক্স করেছে
তারা খেলাটা বুঝো, বুঝেছো? দেখো ভি, তুই চাইলেই কিন্তু বিষয়টাকে এড়িয়ে যেতে পারবি না। এই যে তুই ড্রয়িং রুমে কথাগুলো বললি না, যে এখন আমাদের সময় দরকার, আমরা আগে মিশবো তারপরে ডিসাইড করবো যে আমরা বিয়ে করবো কিনা। আমি মানছি অভি যে কথাগুলো তোর খুব একটা ভুল নয়, কিন্তু পরিস্থিতিটা আলাদা। তুই চাইলেও এই পরিস্থিতিতে এটা করতে পারবি না। দেখ, আমি তোর ভালোর জন্য বলছি, তুই মায়ের সাথে এই বিষয়টা নিয়ে একবার কথা বল, নিশ্চয়ই তুই কোনো একটা পার্মানেন্ট সলিউশন পেয়ে যাবে। কিন্তু এইভাবে বিষয়টা ঝুলে থাকতে পারে না, ডিসিশন আসতেই হবে। কথাগুলো একটু ঠান্ডা মাথায় ভাব। একটু স্থির হয়ে বসো তো বৌমা। স্থির হয়ে কি করে বসবো বলুন তোমার? মাথায় হাজারটা চিন্তা নিয়ে। কিরে পেলি? মা দেখছো তো, চেষ্টা করছি, ফোনে পেলেই দেব। এরকম মুখ ঝামটা দিয়ে কথা বলছিস কেন তুই? মেয়েটা যদি তোমাকে বলতে পারতো মুখ ফুটে জোর কি হয়েছে, জোর করে বিয়ে দিচ্ছ মেয়েটার। ওই হয়েছে আর এক মেয়ে, কিছুতেই একবারে ফোন ধরবে না। কি করে সারাদিন কে জানে। ওই সকালবেলা আলিয়া ম্যাডামের সঙ্গে প্র্যাকটিসে যায়, তারপর সারাদিন ধরুন কি কাজ। দেখছেন তো মা, আপনার মেজো নাতনি কিছুতেই ফোনটা ধরছে না, দেখতে পাচ্ছেন তো? আলিয়া ম্যাডামের কাজের পর নিশ্চয়ই ওই বাড়ির কাজের মেয়ে হয়ে উঠেছে। ওই বাড়ির লোকেরা বেকার খাটিয়ে নিচ্ছে, উনি খাচ্ছেন। না না মা, ছোটদি তো বলে ওরা খুব ভালো মানুষ, বেকার খাটাবে কেন? ওই এলো ও পক্ষের উকিল। তুই সব জেনে বসে আছিস না রে? হ্যাঁ, তোর মেজো দিদি তো বেকার খাটে, বেকার খাটতে পারলে তো ধন্য হয়ে যায় না। হ্যালো উমা। হ্যাঁ দিদি ভাই বল। আচ্ছা তুই কোথায় থাকিস বলতো? একবারে ফোন ধরিস না কেন? সরি রে, আসলে বাচ্চাগুলোকে খাইয়ে দিচ্ছিলাম, বৌদি আর পিসিমা একটু ব্যস্ত ছিল তো, তাই জন্য। বল না, কি বলবি বল। হ্যাঁ, তুই ফোনটা ধরিস না, মা এদিকে আমার মাথাটা খায়। কি হয়েছে দিদি ভাই তোর, এরকম করে কথা বলছিস? না কিছু না, নে তুই মার সাথে কথা বল। হ্যালো। হ্যাঁ মা বলো। হ্যাঁ রে, ফোনটা কি একবারে ধরা যায় না, নাকি বাড়ির লোকের কোনো প্রয়োজন থাকতে পারে না? বলো না মা, কি প্রয়োজন বলো আমাকে। টাকা পয়সা কিছু জোগাড় করতে পারলে, নাকি শহরের হাওয়া গায়ে লাগতেই আমাদের প্রয়োজনের কথা ভুলে গেলে? না না মা, কি বলছো তুমি? আমি ম্যাডামকে অ্যাডভান্সের কথা বলেছি মা, উনি এখনো কিছু জানায়নি, তবে বলেছেন দেখছে। আর না পারলে? মা তুমি তো চিন্তা করো না, আমি তো ম্যাডামকে বলেছি ওই মাসে মাসে আমার মাইনে থেকেই উনি টাকা কেটে নেবে। আমি আবার বলবো মা, তুমি একদম চিন্তা করো না, আমার মনে হয় আর তুই একবার বললে উনি ঠিক দিয়ে দেবেন। আসলে কালকে থেকে তো আলিয়া ম্যাডামের ম্যাচ, এই ম্যাচে যদি ভালো খেলতে পারে তাহলে উনি ইন্ডিয়ার টিমে সিলেক্ট হবে, জানো মা? ইন্ডিয়া টিমের সিলেকশন চলছে মা, এই সময় ম্যাডামকে বেশি বিরক্ত করা উচিত হবে না। বাবা কি বলতো মনে নেই, ক্রিকেটে মনোযোগটাই হলো। কেন বলছিস তুই এসব কথা? হ্যাঁ কেন বলছিস? ভুল হয়ে গেছে মা, মুখ ফসকে বেরিয়ে গেছে। কেন মুখ ফসকাবে তোর? হ্যাঁ, তোর বাবা কি বলতো, তুই কি করতিস, আমি কিছু শুনতে চাই না, জানতে চাই না, ওসব শুনতে আমার ভালো লাগে না উমা। বললাম তো ভুল হয়ে গেছে। এবার কাজের কথাটা মন দিয়ে শোন। পাত্রের বাড়ি থেকে ফোন এসেছিল, ওরা আজকে আশীর্বাদ করতে চায়। তার জন্য ওই মনীষ আগড়ার দোকান থেকে গলার চেন আর আংটিটা আনতে হবে। সে নয় গিয়ে আমি নিয়ে এলাম, কিন্তু আশীর্বাদের সময় তোকে তো আসতে হবে একবার। আমি কি করে আসবো মা এখন? কেন? দিদির আশীর্বাদ, তুই ছুটি পাবি না? তুই বল ওদেরকে ছুটি দিতে। তুই না থাকলে কি করে হবে উমা? মা তুমি বুঝতে পারছো না, দিদির আশীর্বাদ হোক আর যাই হোক, আমি এখন ছুটি পাবো না মা। তার উপর আমি অ্যাডভান্স চেয়েছি, মনে হবে না বলো আমি সুবিধা নিয়ে তারপর কাজে ফাঁকি মারছি? না না মা, আমি ম্যাডামকে বলতেই পারবো না আমার ছুটি চাই। আর তাছাড়া এখন হঠাৎ আশীর্বাদ করবে কেন বলছে? ওটা তো বিয়ের দিন সকালেই করার কথা। তা করার কথা নিজে গিয়ে দিদি শ্বশুর বাড়িতে বল না, তা তো পারবি না, তুই তো ছুটি পাবি না। না তা যা করার আমাকেই করতে হচ্ছে। তাই যা বলছি শোন, ছেলের বাড়ি থেকে বলেছে আশীর্বাদ করতে হবে, আর সেটা আজকেই সন্ধেবেলা তুই চলে আসবি।
মা তোমাকে তো আমি বললাম বলো আমি আসতে পারবো না মা। পারবে উমা, তুমি যেতে পারবে বাড়ি? তুমি যাবে বাড়ি? কে কথা বলছে রে মা? মা ওই ম্যাডাম এসেছেন, আমি পরে ফোন করবো। হ্যাঁ ম্যাডাম, আপনি আবার আসতে গেলেন কেন? আমাকে ডাকলেই তো আমি চলে আসতাম। কিছু দরকার ম্যাডাম? দরজা বন্ধ করছেন কেন ম্যাডাম? তুমি দেখলে না ওনারা কি বললেন? ওনারা মনে করেন যে তোমার মেয়ে, মেজো মেয়ে লাখ লাখ টাকা রোজগার করছে, তাই তাদের ফরমাইশ দিন দিন বেড়েই চলেছে, আর আরো বাড়বে। তাই আবার তুই বাজে কথা বলছিস? হ্যাঁ, ও তো ঠিক কথাই বলেছে বৌমা। এত করে সোনার চেনটা তৈরি করে নিয়ে এলে তাও ওদের মন উঠলো না। ওই ছেলে গলায় কত বড় সোনার চেন পড়েছিল শুনি, লোভী কোথাকার। আপনারা একটু চুপ করবেন মা, এখন ওরা বেশি দূর পৌঁছয়নি। এইসব কথাগুলো কানে গেলে কি ভাববে? পাড়া প্রতিবেশী সবাই জেনে গেছে সোমার বিয়ে ঠিক হয়ে গেছে। এইসব কথাগুলো বলে না ভাঙচি দেবেন না মা। এতে আমার রাতের ঘুম উড়ে গেছে, সারাক্ষণ বাঁচকের পাতা টাচ্ছে, সারাক্ষণ ভাবছি কি অমঙ্গল ঘটে, কি অমঙ্গল ঘটে। একটু শান্তি দিন না আমাকে, আমার আর ভালো লাগছে না। আমার আর ভালো লাগছে না ঠাম্মি, আর পারা যাচ্ছে না জানো তো। মার এই অহেতুক জেদ, টাকাও নষ্ট হবে আর আর আমার জীবনটাও নষ্ট হয়ে যাবে, তোমরা দেখে নিও। কিরে দিদিভাইয়ের আশীর্বাদের অনুষ্ঠান কেমন হলো? কেমন আবার হবে, ওই হলো আর কি। এ আবার কেমন উত্তর ছুটকি? বল না সবটা কি হয়েছে। দিদিভাই শ্বশুরবাড়ির লোকজন কি বললো আর জামাইবাবু কি বললো? সোনার চেন নিয়ে কথা শোনালো। মানে এই আজকাল না তুই বড্ড হেয়ালি করে কথা বলছিস, স্পষ্ট করে সবটা বল, নাহলে আমি রাখছি ফোনটা। এই না না, ফোন রাখিস না, ফোন রাখিস না। ঠিক আছে বল তাহলে। জানিস তো ছোটদি, বড়দির শ্বশুরবাড়ির লোকেদের না খুব মুখ। মা কত আনন্দের সাথে ওই সোনার চেনটা উপহার দিল জামাইবাবুকে, আর ওরা দেখার সঙ্গে সঙ্গে কিরকম মুখ করলো। বলছিল সরু ফিনফিনে, জানিস আরো বলছিল এরকম সরু ফিনফিনে চেন কোনোদিনও আশীর্বাদে হবু জামাইকে দেয়, তাহলে আর লোক দেখে আশীর্বাদ করা কেন? এইসব কথা বলে মাকে যা নয় তাই কথা শুনিয়েছে। তো কিছু দেওয়ার পরে ওরা? হ্যাঁ রে, আমরা তো সেটাই ভাবছি, কিছু নেবে না করে করে সবই তো নিচ্ছে। তারপর আবার সোনার চেনের ওজন নিয়ে কত কথা শোনালো। আমার মনটা না খুব কু ডাকছে রে ছুটকি। দিদিভাইয়ের কথাটাই ফলে যাবে না তো? ওদের বাড়িতে গিয়ে দিদিভাই সুখী হবে তো? উমা এই কথাটা না দুনিয়ার লোক বুঝলেও মা বুঝবে না রে। দিদিভাই না না, তুই আমার কথাটা শোন শোন। মা বলে না আমরা 3 বোন মায়ের কাছে সব, আমার মা নাকি আমাদের জন্যই বেঁচে আছে। শোন, ওই বাড়িতে যদি বিয়ে হয় না তাহলে মাকে বলে দিস যে আমি তাহলে বাঁচবো না। এভাবে বলিস না দিদিভাই, মাকে তোর খারাপ চেয়ে। জানি না রে মা, আমি সত্যিই জানি না। মার কাছে পাড়া প্রতিবেশী সমাজ এদের কথা অনেক বেশি মূল্য, আমার জীবনের থেকে এদের কথার মূল্য অনেক বেশি মার কাছে। আমি সত্যি কিছু বুঝতে পারছি না রে। কি বলতো মা, আমরা তো কাগজে রোজই পড়ি বল যে পণ না পেয়ে বাড়ির বউকে মেরে ফেলেছে, পড়ি না বল? এসব ভাবলে না আমার হাত পা বড্ড কাঁপছে রে, আমার খুব ভয় করছে উমা। দিদিভাই আমি থাকতে তোর এই অবস্থা হতে দেবো তুই ভাবলি কি করে? এইসব কথা একদম মনেও আনিস না দিদিভাই। আজ তোর আশীর্বাদ, ভালো কিছু ভাব, শুভ কিছু ভাব, আনন্দ কর। আনন্দ করতে পারছি না রে বোন, কি করে আনন্দ করবো তুই বল? আমি যখন দেখতে পাচ্ছি যে আমার মা আমার বোন আমার বিয়েটা দেওয়ার জন্য প্রাণপাত করছে, আর বাইরের লোকেরা এসে সারাক্ষণ ঠুকে কথা বলছে, মাকে অপমান করছে, আর মা হাসি মুখে সেই অপমানগুলো সহ্য করছে, করতে বাধ্য হচ্ছে। আরে এসব দেখে না আমার কিছু ভালো লাগছে না, আমার না খুব রাগ হচ্ছে, খুব রাগ হচ্ছে। তুই যদি এখানে থাকতিস না তোরও রাগ হতো। এই কি দোটানায় ফেললি বলতো? তোর বিয়ের জন্য ম্যাডামের কাছ থেকে অ্যাডভান্স চেয়েছিলাম, ভেবে ঘুম হচ্ছিল না সেটা পাবো কি পাবো না। এখন ম্যাডাম আমাকে নিজের মুখে বলেছে উনি আমাকে টাকাটা দেবেন। ভাবলাম তোর বিয়ের খাট, আলমারি, আনলা আরো বাকি সব যা যা চেয়েছে এই টাকা দিয়ে সব কেনাকাটা করে ফেলবো, কিন্তু তুই যা বলছিস তারপর
তারপর আর তোর বিয়ে নিয়ে এগোনোটা ঠিক হবে কিনা এটা ভেবেই আমার বুকের ভিতরটা কেমন কাঁপছে। তুই ভয়ই পেয়ে যা আর দোটানাতে ভোগ। হ্যাঁ, এইসব করতে করতে দেখবি তোর দিদিটা শেষ হয়ে গেছে। দিদি ভাই, হ্যালো হ্যালো দিদি ভাই, ফোনটা কেটে দিল। দিদি ভাই কি বললো? না না, দিদি ভাই শেষ হবে না। ওমা, একটু তাড়াতাড়ি এসো না, আমার মেয়েটা মানে রিকের বড্ড শরীরটা খারাপ করছে, একটু প্লিজ এসো। বড় কোনো ডিল ক্যান্সেল করে তোকে এখানে আসতে হলো না দাদা ভাই। ইস, বোনটা যে কি করে না তোর। এই তোর নাকা নাকা কথা বলা হয়েছে? হ্যাঁ, এসব শুনতে এখানে আসিনি আমি। আরে কি বলছিস? কি বলছে? আরে তুই ওকে বকছিস কেন? ওর তো শরীরটা খারাপ অনি। আরে আগে শরীরটা একটু হ্যাঁ, শরীরটা কি? শরীরটা ঠিক করতে হবে, তার জন্য কি করতে হবে? ডক্টর দেখাতে হবে। ওকে কতবার বলেছি ডক্টর দেখাতে, দেখিয়েছে? একটা কথা শোনেও। তুই আমাকে নিয়ে তো ভাবিস দাদা ভাই? তোকে নিয়ে আমি ভাবি না কাকিমণি, কি বলছে দেখো। আচ্ছা, ওকে নিয়ে যদি না ভাবতাম মন্দির থেকে তো ডিরেক্টলি অফিস যেতাম, এখানে আসতাম। এলাম তো। হ্যাঁ, ছুটে এলি মানে? ছুটে তো আসারই কথা। আরে দিদি ভাই ফোন করে বললো যে ওর শরীরটা আবার খারাপ হয়েছে, সেজন্যই তো আমরা মন্দির থেকে পাগলের মতো বেরিয়ে এলাম। আর তুই যদি এরকম একটা পরিস্থিতিতে বাড়ি না এসে অফিসে যেতিস, সেটা কি খুব ভালো দেখাতো বল? কাকিমণি, তুমি অদ্ভুত কথা বলছো। ও ডাক্তার দেখাবে না, জেদ করবে, তার জন্য আমি আমার ব্যবসা লস করবো? বাহ, যা, সত্যি কথাটা বেরিয়ে এলো না। মন্দির থেকে আমার জন্য অফিসে না গিয়ে বাড়ি ফিরতে হলো। ব্যবসার তো অনেক ক্ষতি হলো। তোর কাছে তো আবার বাড়ির লোকের আগে টাকা। আর তোর কাছে কি? বাড়ির লোকের আগে জেদ, তাই তো? বাড়ি থেকে তো সবাই কতবার করে তোকে বলেছে বিয়ে কর বিয়ে কর, একটা কথা শুনিস? আমার বিয়ের প্রসঙ্গ উঠছে কোথা থেকে? কেন উঠবে না? 100 বার উঠবে। দাদা ভাই প্লিজ স্টপ ইট। ভুলে যাস না তুই একটা অসুস্থ মানুষের সাথে কথা বলছিস। অসুস্থ মানুষের না জেদ খাটানো চলে না। আগে বিয়েটা কর, শ্বশুর বাড়ি যা, তারপর যা ইচ্ছা কর, তোকে কেউ বারণ করবে না। যত পারিস নাটক কর, আমার কিচ্ছু যায় আসে না। এই অনি অনি অনি, কি তুই তখন থেকে যাতা বলে যাচ্ছিস বলতো? কোনটা যাতা কাকিমণি, কোনটা যাতা? আমি একটা বাজে কথা বলেছি? ওর বিয়ের বয়স হয়নি, আমাকে বাইরে বেরোতে হয়, 1000টা প্রশ্নের উত্তর দিতে হয়। সবাই জিজ্ঞেস করে বোনের বিয়ে দিচ্ছ না কেন? কি বলবো? আমাদের ফেস লস হচ্ছে, বদনাম হচ্ছে। আরে বাবা, এবার থাম, অনেক বলেছিস। কিসের বদনাম বলতো? হ্যাঁ, কিসের বদনাম? আরে ওর জীবন ও ডিসাইড করুক না, ও বিয়ে করবে কি করবে না। তোর সেটা পছন্দ নাই হতে পারে, তাই বলে তুই ওকে এভাবে কথা শোনাবি নাকি? আহা, অনি সেভাবে বলেনি ছোট বৌদি। ওর বোনকে শাসন করছে, বিয়ে করতে বলছে, কারণ ও রিখিয়াকে সুখী দেখতে চায়। এক্স্যাক্টলি। দাদা ভাইকে তাহলে তুমি চিনতে পারোনি ছোট পিসিমণি। নিজের সুখ, নিজের স্বার্থের বাইরে আর ওর কথা ভাবে না। তুই আমাকে স্বার্থপর বললি? অবাক হচ্ছিস কেন? তুই নিজেও জানিস তুই স্বার্থপর। তাহলে আমি শ্বাসকষ্টে মরে যাচ্ছিলাম, তোর সেটা নাটক বলে মনে হলো? আর একটা বাইরের মেয়ে আমার জন্য প্রাণপাত করলো, প্রিয়া হয়ে ছুটে গিয়ে ওষুধ নিয়ে এলো। সত্যি উমা, তুমি যা উপকার করলে আমাদের। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এরকম সব মানুষই একটু একটু পরোপকার করে। এই অনি, ওকে পারলে কত টাকা বকশিস দিস। না, উমাকে তোমরা কেউ টাকা দেবে না। তোমরা ওকে। রিখিয়া দিদি, তুমি এই সময় কথা কেন বলছো বলো তো? এরকম জল খাও একটু। জলটা খা তো। আমি ঠিক আছি উমা, আমাকে বলতে দাও। উমা যা করেছে, তারপর ওকে টাকা দেওয়া মানে ওকে অসম্মান করে ছোট পিসিমণি। তোমরা সেটাও বোঝো না? তোমরা তোমাদের এই মানসিকতাগুলোই তোমাদের ছেলে মেয়েদের শেখাও, আর তাদের মধ্যে থেকে কেউ কেউ আমার দাদা ভাইয়ের মতন হয়ে যায়। স্বার্থপর, স্বার্থপর, স্বার্থপর। রিকিয়া, আমি তোর মুখ বন্ধ করাবো, আর সেটা তোর বিয়ে দিয়ে। আমি ইমিডিয়েটলি বাবার সঙ্গে কথা বলছি। আমিও দেখি তুই কিভাবে আমার বিয়ে দিতে পারিস।
আগেও চেষ্টা করেছিলি, পারিসনি, এবারেও পারবি না। আমার জন্য তোর বিজনেস ডিল ক্যান্সেল হলো বলে, তোকে এখানে ছুটে আসতে হলো বলে তুই আমার বিয়ে নিয়ে কথা বলছিস? ভুলে যাস না তুই একা জেদি নস, আমিও জেদি। আমিও অম্বরীশ আচার্যের মেয়ে, এই বাড়ির মেয়ে। এরপরেও যদি তোর মনে হয় আমার বিয়ে না হবে নি তোর ফেস লস হচ্ছে, তাহলে বলে দিবি আমি তোর বোন নই। কি করছেন কি আপনি? সরি সরি ম্যাডাম, আমাকে ক্ষমা করবেন। আসলে না, আমি আপনার জন্যই প্রোটিন শেকটা বানাতে যাচ্ছিলাম। আপনারও আসার সময় হয়ে গেছে, আর যাতে আসার সঙ্গে সঙ্গে আপনার হাত দিতে পারি তাই তাড়াহুড়ো করে। ছি 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 ছি, সরি ম্যাডাম, সরি অভিমন্যুবাবু। আরে না না, কোনো ব্যাপার না, আমরা সবাই জানি আপনার ধপাস লগ্নে জন্ম, তাই না? কি বলি তুই? আরে ওনার ধপাস লগ্নে জন্ম, মানে যাদের এই লগ্নে জন্ম হয় তারা দিনে 2-4 বার পড়েই যায় ধপাস করে। দূর বাবা, আমি বললাম তো সরি। আসলে ম্যাডামের প্রোটিন শেকটা বানানো হয়নি, দেরি হয়ে যাচ্ছিল, তাই ভয়ের চোটে দৌড়াচ্ছিলাম। আচ্ছা, আপনি তো চিন্তা করছেন কেন বলুন তো? ছিল করুন, এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, আপনি তো ইন্টেনশনালি করেননি। আর এটার জন্য আলী আপনাকে মারবেও না, বকবেও না, কি তাই না? এই মুহূর্তে উমা ছাড়া আমার কোনো গতি নেই অভি। এখন ওর উপর রাগার প্রশ্নই ওঠে না, বরং এটা শো করা দরকার যে আমি ওর উপর খুব ভরসা করি। আরে চুপ করে গেলি কেন, বল উমাকে। আরে আমি আর কি বলবো বলতো অভি? আচ্ছা, আমি তো একটা কথাই বুঝতে পারি না যে উমা আমাকে এত ভয় পায় কেন অকারণে, আমি তো সেটাই বুঝতে পারি না। আচ্ছা অভি, তুই বল, আমি কি খুব রাগি? তুই ছাড় তো। আচ্ছা উমা, তুমি বলো, মানে আমি কি তোমার উপর খুব রেগে থাকি সবসময়? মানে তোমাকে আমি খুব বকাঝকা করি? এমা না না ম্যাডাম, আমি কিন্তু সেই রকম কিছু বলতে চাইনি। হ্যাঁ, মুখে তুমি সেরকম কিছু বলনি, কিন্তু মনে মনে তুমি তাই ভাবো উমা, আর সেটা আমি খুব ভালো মতো জানি। অভি, তুই জানিস আমি কখন রেগে যাই? আমি তখন রেগে যাই যখন আমি ওই ধর ম্যাচ ঠিকঠাক মতো খেলতে পারি না, কনসেন্ট্রেট করতে পারি না, ম্যাচ খেলে স্যাটিসফাইড হতে পারি না, তখন না আমি এই হুটহাট কারণে ছোটখাটো ব্যাপারে রেগে যাই। কিন্তু নর্মালি আমি খুব একটা রাগি না চট করে, তুই খেয়াল করে দেখিস। হ্যাঁ হ্যাঁ, মানে নরমালি তুই একদমই রাগিস না, মানে পুরো মাটির মানুষ। অভি, এই বললাম না মাটির মানুষ, এই তো বেরিয়ে পড়লো মাটির মানুষ। আরে তুইও না অভি পারিস। এই তুই যা তো এখান থেকে আজে বাজে কথা বলিস না। আচ্ছা, তুই দেখছিস যে ও বেচারি আমার জন্য খাবার বানাতে গিয়ে একটু হলেই ব্যথা পাচ্ছিল, আর তুই ওকে এইসব আজে বাজে কথা বলে কনফিউজ করছিস। হ্যাঁ, এটা কিন্তু ঠিক না অভি। না না, কনফিউজ তো আমি হয়ে গেছি। মানে মানে সামনে তোর এত বড় ম্যাচ, জানিস বাড়ির সবাই খুব এক্সাইটেড। আমরা সবাই ডিসাইড করেছি যে বড় একটা প্রজেক্টর লাগাবো, সাথে পপকর্ন, কোল্ড ড্রিঙ্ক, ফুলুরি, চপ সব নিয়ে তোর খেলা দেখবো। আচ্ছা অভি, এটা এত কনফিউশনে কি আছে আমি তো সেটাই বুঝতে পারছি। আরে বোঝাচ্ছি বোঝাচ্ছি, দেখ তোর এত তাড়াতাড়ি মাথা গরম হয়ে যায়। অভি, ভালো হচ্ছে না কিন্তু। আরে আমাকে শেষ করতে দে, তুই তো আমার কথা শুনিসই না। দেখ তুই বদরাগি, তোর মাথা গরম, যখন তুই মাঠে নামিস আর তোর হাতে ব্যাট আসে তখন তুই এত কুল কি করে হয়ে যাস? মানে তখন তো পুরো কনসেন্ট্রেশন মাঠে থাকে, তাই না? তুই আমার প্রশংসা করছিস অভি? কি করব বল, তোর প্রশংসা করা ছাড়া আমার কাছে যে কোনো উপায় নেই।
মানে এত ইজিলি তুই কি করে 4-6 মেরে দিস আমি সেটাই বুঝতে পারি না। জাস্ট ওয়াও। থ্যাংক ইউ সো মাচ অভি। থ্যাংক ইউ বলার আমাকে কিছু নেই, ট্রুলি। আলিয়া, তোর ক্রিকেট দেখা একটা এক্সপিরিয়েন্স, অজান্তে তুই অনেক মানুষকে আনন্দ দিস না। মানে তুই পথরাগী, মাথা গরম, ক্রিকেটটা তুই বড্ড ভালো খেলিস। ইউ আর অ্যাসেট ফর দ্য ইন্ডিয়ান উইমেন্স ক্রিকেট টিম, আর আমার বিশ্বাস তুই অনেক আগে যাবি। আচ্ছা থ্যাংক ইউ, অনেক হয়েছে বাবা। এই তোর প্রশংসা না আমি আর হজম করতে পারছি না। তুই এখান থেকে যা। হ্যাঁ, ভালো জিনিস কি করে হজম করবি? এটা গ্যাসের ওষুধ পাঠাবো। শিবেশ, ম্যাডাম আপনি ঘরে যান না, আমি আপনার প্রোটিন শেক নিয়ে এক্ষুনি যাচ্ছি। তুমি চলো আমার সাথে উমা। কেন ম্যাডাম, মানে কিছু হয়েছে? চলো না, তারপরেই বলছি। চলো।